আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের লাইভটি তোমাদের জন্য স্পেশাল যারা এসএসসি 2025 পরীক্ষার্থী, অর্থাৎ তোমরা যারা 2025 এসএসসি পরীক্ষা দিবা। গতকালকে তোমাদের জন্য লাইভটি করেছি, আজকেও তোমাদের জন্য লাইভটি করব। এবং আমার প্রিয় ভাইয়েরা যারা আসন্ন 19তম প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, সবার জন্যই মূলত আজকের লাইভটি গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমরা যে প্রশ্নগুলো সলভ করব, এই প্রশ্নগুলো যে শুধুমাত্র যে পরীক্ষার্থীদের জন্যই তা কিন্তু না, এটা কিন্তু আপনারা সবাই মিলিতভাবে সবার জন্যই গুরুত্বপূর্ণ। কারণ যে প্রশ্নগুলো জব রিলেটেড, এই প্রশ্নগুলো এখান থেকেই হয়, মানে এই জায়গাগুলো থেকে এই প্রশ্নগুলো বারবার আসে। এই জন্য আমাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। আমি কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করবো। আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং লাইভটি বেশি বেশি শেয়ার দিবেন। চলুন আমরা শুরু করি, এবং শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার সেটাও জানাবেন। আমাদের এক নম্বর প্রশ্ন দেয়া আছে, এখানে বের করতে বলছে x এর মান নির্ণয় করো। তাহলে এখানে দুইটা ইকুয়েশন দেয়া আছে, এই দুইটা ইকুয়েশন থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। এখানে প্রথমে আমরা দেখি 2y = 10, তাহলে এখান থেকে y এর মানটা আমরা 5 পাচ্ছি, এবং আরেকটা ইকুয়েশন দেয়া আছে x + y = 8। তাহলে x y এর মানটা বসিয়ে দিলাম, তাহলে x এর মানটা পাবো এখানে আমরা খুব সহজেই কিন্তু মানটা বের করতে পারছি। এখানে জাস্ট এই ইকুয়েশন থেকে y এর মানটা বের করেছি, y এর মানটা এই ইকুয়েশনে বসিয়ে দিয়ে আমরা x এর মানটা নির্ণয় করে নিচ্ছি, অর্থাৎ x এর মান হবে 3। ঢাকা বোর্ড 2015 সালের এমসিকিউ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে হয়তোবা ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন অনেকের কাছেই নেই। তোমরা দেখতে পারো, তোমরা এই প্রশ্নটা দেখে বুঝতে পারবা যে আসলে 15 সালেও কিরকম টাইপের প্রশ্ন হয়েছিল। এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, গুণোত্তর ধারার প্রথম পদ 2 এবং সাধারণ অনুপাত 1/2, ধারাটির চতুর্থ পদ নির্ণয় করো। তাহলে চতুর্থ পদ নির্ণয় করতে বলছে, আমাদের দেয়া আছে কি কি? প্রথম পদ a এর মানটা দেয়া আছে এবং সাধারণ অনুপাতের r এর মানটা দেয়া আছে। চতুর্থ পদ নির্ণয় করতে বলছে, তাহলে a r টু দি পাওয়ার 4 - 1, a এর মানটা 2, r এর মান হচ্ছে 1/2, এই যে 2 এর পাওয়ার কিউব করলে হবে 8, যদি আমরা কেটে দিই তাহলে 4, অর্থাৎ 1/4। তাহলে চতুর্থ পদ হবে 1/4। অর্থাৎ এই প্রশ্নগুলো সমাধান করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, আমরা কিন্তু খুব দ্রুত অল্প সময়ে কিন্তু সমাধান করতে পারবো। পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা কাজ করব। পরবর্তী প্রশ্ন দেখি কি দেয়া আছে। এটা জব রিলেটেড থেকে শুরু করে প্রত্যেক পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই দেখবেন, খেয়াল করবেন, এই প্রশ্নটা কিন্তু আমরা সবসময় পেয়ে থাকি, মানে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলছে 3√3 এত এর 3 ভিত্তিক লব নির্ণয় করতে বলছে। তাহলে 3 ভিত্তিক, তাহলে ভিত্তি যেটা বলবে, ভিত্তি অর্থাৎ লব 3, এখানে 3√3, এইভাবে মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিন্তু জানি যে এখানে log 3, তাহলে এই 3 এখানে 1 এবং এই 3 বর্গমূল, তাহলে হাফ। তাহলে তারপরে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি যে log 3 অর্থাৎ 3 এই পাওয়ারটা যোগ করে দিতে হবে, যোগ করে দিলে হবে 3/2, অর্থাৎ 1 এবং হাফ যখন যোগ করে দেই তাহলে 2 লসাগু করলে 2 + 1 অর্থাৎ 3/2, এই মানটা আসে। এখন আমরা এই মানটাকে সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ 3/2 log, এবং আমরা জানি বেল এবং মানটা সমান হলে তার মানটা হবে 1, তাহলে উত্তরটা হবে আমাদের 3/2। তাহলে
এই টাইপের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা কিন্তু জব রিলেটেড যে পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করি সেখানে কিন্তু এই টাইপের একটি প্রশ্ন সব সময় থাকে। পরবর্তী প্রশ্ন এখানে দেয়া আছে এ একটি সেট দেয়া আছে, 2 এর n টা স্বাভাবিক সংখ্যা, বলছে 2 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ a এর যে মানটা দেয়া আছে 2 এর চাইতে বড় 3 4 5 এবং 6 এর চাইতে ছোট। বলছে a সেটের মৌলিক সংখ্যা দুইটি, a সেটের মৌলিক সংখ্যা দুইটি, দেখি কি কি, 3 এবং 5, তাহলে এক নাম্বার সঠিক। বলছে p অফ a এর উপাদান 8টি, p অফ a পাওয়ার সেট নির্ণয়ের সূত্র 2 পাওয়ার n, n হচ্ছে উপাদান সংখ্যা 1 2 3, তাহলে এখানে 8টি, তাহলে 2 নম্বরটা সঠিক। a সেটের 2 দ্বারা বিভাজ্য সংখ্যা একটি, a সেটের ভিতরে 3 4 5, অর্থাৎ এই তিনটা সংখ্যার ভিতরে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে একটি, অর্থাৎ এই 4টা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, তাহলে তিনটা সত্যিই সঠিক। উত্তর কি কত হবে? ঘ নম্বর 1 2 এবং 3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা সত্যিই সঠিক, তাহলে উত্তর হবে 1 2 এবং 3। পরবর্তী প্রশ্ন দেয়া আছে, এখানে তিনটা অপশন দেয়া আছে, তা আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে যে আসলে শর্তগুলো সঠিক কিনা। প্রথমে আমরা এক নম্বর শর্ত নিয়ে কাজ করি, a + 1 / a এর মান √2 কিনা। দেখি এক নম্বর শর্তের জন্য আমরা যে মানটা দেয়া আছে এই মানটা তুললাম, তাহলে এখান থেকে আমরা a² + 1 এটাকে ডান পাশে পার করে দিলাম। এখন আমরা a দ্বারা যদি ভাগ করে দেই, এখানে a দ্বারা ভাগ করে দিলাম, এটা কেটে দিলাম, এখানে কেটে দিলে থাকবে a, অর্থাৎ পাচ্ছি আমরা a + 1 / a সমান 2 মানে √2, তাহলে এক নম্বর শর্ত সঠিক। তাহলে এখানে বের করতে বলছে a² + 1 / a²। 2 নম্বরের জন্য আমি এখানে দেখি, আমরা a² + 1 / a² যখন থাকবে, মানটা যখন প্লাসে দেয়া থাকবে, তখন আমরা লিখতাম যে মানটা দেয়া আছে এই মানটার উপর একটা বর্গমূল করে একটা -2 বাদ দিতাম, তাহলে এখানে 2 - 2, এটা কেটে গেলে 0। এখানে দেখা যাচ্ছে উত্তর দেয়া আছে 2, কিন্তু আমাদের উত্তর আসছে কত? 0। তাহলে এখানে আমরা শিওর যে আমাদের এই উত্তরটা হবে না। তাহলে যখন 2 নাম্বারটা হবে না, তখন আমাদের 3 নাম্বারটা বের করার কোনো প্রয়োজন নেই, কারণ তখন আমরা ইজি বুঝতে পারবো যে আমাদের উত্তর হবে 1 এবং 3। আমাদের একটা যদি শর্ত মিথ্যা হয় অর্থাৎ সঠিক না হয়, তাহলে বাকি দুটো উত্তর 100% হবে। সেই ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন সমাধান না করলেও আমরা উত্তরটা করতে পারবো। আর যদি সমাধান করি তাহলে কোনো সমস্যা নাই, এখানে a³ + b³ এর সূত্রটা আমরা সরাসরি ব্যবহার করব, যে a + b whole cube - 3ab into a + b। এখানে আমরা এটা মান বসিয়ে দেব, যে সমাধান করলে -√2 পেয়ে যাব। পরবর্তী প্রশ্ন এখানে দেয়া আছে, প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো তোমরা, এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা নির্ণয় করতে বলছে। এখন মধ্যক শ্রেণীর গণসংখ্যা নির্ণয় করার জন্য আমাদের মধ্যক শ্রেণীটা বের করতে হবে। মধ্যক শ্রেণী বের করার জন্য আমাদের প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। এটা তাহলে ক্রমযোজিত গণসংখ্যা আমি এখানে দেখাই, এই ভাগে দেখাই, অর্থাৎ আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা প্রথম সংখ্যাটা যা আছে তাই থাকবে, এবং 8 এবং 16 যোগ করলে হবে 24, এবং 3 যোগ করলে হবে 54, 54 সাথে যদি 14 যোগ করি তাহলে হবে 68। তাহলে এই যে মান, এই মানটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। এখন মধ্যক শ্রেণী বের করার জন্য আমাদের এখানে n/2, অর্থাৎ এই মানটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 34। তাহলে এই 34টা আমাদের দেখতে হবে, এখানে এই 34টা এই ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা এটার মধ্যে কোন শ্রেণীর মধ্যে 34 বিদ্যমান। এখানে 8 অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত, এখানে 24 9 থেকে 24 পর্যন্ত, এখানে 54
25 থেকে 54 পর্যন্ত যে মানটা আসবে সেই মানটা এই শ্রেণীব্যাপ্তি মানে শ্রেণীব্যাপ্তির জন্য হবে, আর এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আমাদের এখানে হচ্ছে 30। তাহলে আমাদের উত্তর বের করতে বলছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা নির্ণয় করো, অর্থাৎ মধ্যক শ্রেণীর গণসংখ্যা আমরা অলরেডি 30 বের করতে পেরেছি। তাহলে এই প্রশ্নের সমাধান এখানে শেষ। পরবর্তী প্রশ্ন বলছে উপত্য সমূহের প্রচুরক নির্ণয় করা। আচ্ছা, প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের যেটা প্রয়োজন, প্রথমে আমাদের নির্ণয় করতে হবে প্রচুরক শ্রেণীটা কোনটা। তাহলে প্রচুরক শ্রেণী প্রচুরকের জন্য আমাদের একটা সূত্র আছে, l প্লাস f1 প্লাস f2 ইনটু s। তাহলে এখানে এই মানগুলো আমাদের জানতে হবে। এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণী প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, আমরা এটা প্রচুরক শ্রেণী নির্ণয় করেছি, যেখানে যার গণসংখ্যা সবথেকে বেশি থাকবে তাকে আমরা বলবো প্রচুরক শ্রেণী। তাহলে এটা নিম্ন সীমা কত? 50। এখানে f1 টা হচ্ছে এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যার সাথে তার পূর্বের গণসংখ্যাকে বাদ দিলে যে মানটা পাওয়া যায়, এবং f2 টা হচ্ছে এই প্রচুরকের সাথে পরেরটা বাদ দিলে যে সংখ্যাটা পাওয়া যায়, আর s হচ্ছে শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ 10। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিতে পারি, অর্থাৎ এটা হচ্ছে 14 প্লাস 16 ইনটু 10। তাহলে এই মানগুলো বসিয়ে দিয়ে যে মানটা পাবো ওই মানটাকে আমরা বলবো, ওই মানটাই আমাদের হবে প্রচুরক। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে একটু কাজ করি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে, আয়তক্ষেত্রটির প্রস্থ দেয়া আছে, এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমাদের 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্ন সমাধান করতে বলছে। তাহলে এখান থেকে যদি আমরা 8 এবং 9 নম্বর প্রশ্নের সমাধান করি তাহলে খুবই সহজ, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে সরাসরি লিখতে পারি প্রস্থ দেয়া আছে, এখানে প্রস্থ দেয়া আছে 9 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু এখান থেকে সরাসরি দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রফলকে যখন আমরা প্রস্থ দ্বারা ভাগ করব তখন আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি, এখন আমাদের নির্ণয় করতে বলছে পরিসীমা। তাহলে আমরা যদি এখন এখানে লিখি যে পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এখানে 2 ইনটু 25 অর্থাৎ এখানে এই যে 50 সেন্টিমিটার। খুবই সহজে কিন্তু সমাধান করতে পারলাম, যেটা কিন্তু কোনো চাপ নেই, জাস্ট প্রশ্ন পড়বো আর সমাধান করব। পরবর্তী প্রশ্ন বলছে আমাদের বর্গটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। শর্ত কি দেয়া আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার ইকুয়াল টু এখানে ক্ষেত্রফল দেয়া আছে 144। তাহলে এখানে a সমান হচ্ছে বর্গমূল 144 অর্থাৎ হচ্ছে 12। এখন বলছে কর্ণের দৈর্ঘ্য। এই যে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2 ইনটু বাহু, অর্থাৎ এখানে আমরা লিখব 12 √2 এত সেন্টিমিটার। তাহলে এই টাইপের প্রশ্নের জন্য আমাদের কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই, আমরা কিন্তু খুব অল্প সময়ে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা লাইনে আছো, মানে যারা আসন্ন মানে এসএসসি পরীক্ষা 2025 এর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে আমি আবারো বলবো যে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যে আসলে এই এমসিকিউ প্রশ্নগুলো খুব একটু দ্রুত করার জন্য কিছু প্র্যাকটিস করা দরকার। তোমরা যখন বেশি বেশি প্র্যাকটিস করবা তখন কিন্তু তোমরা বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু খুব দ্রুত সমাধান করতে পারবে। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সমাধান করা পসিবল নয়। এজন্য তোমাদের অবশ্যই আমি মনে করি তোমাদের খুব এমসিকিউ খুব দ্রুত মানে সমাধান করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। কারণ হচ্ছে তোমরা যখন শুরুতেই যখন এমসিকিউটা হাতে পাবা 30 মিনিটে 30টা এমসিকিউ করতে হবে তোমাদের, সেই ক্ষেত্রে তোমাদের একটু ভিতরে ভীতি কাজ করতে পারে, কিন্তু ভীতি কাজ করার কোনো কারণ নেই। কারণ তোমরা যদি আগে থেকে যদি বেশি বেশি প্র্যাকটিস করতে পারো তাহলে আমি মনে করি যে অবশ্যই ভালো কিছু করবে তোমরা। আর এখানে 2015 সাল থেকে আমরা
পরীক্ষা দিব 2024-এ তোমরা পরীক্ষা দিবা, এখানে অবশ্যই আমি মনে করি যে এই প্রশ্নগুলো যদি সমাধান করো তাহলে তোমরা মোটামুটি আমি আশা করি সবগুলো প্রশ্ন কমন পাবো ইনশাআল্লাহ। দুই একটা প্রশ্ন আনকমন থাকতে পারে, কিন্তু আশা করি যে সবগুলোই কমন পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য অবশ্যই এগুলো থেকে তোমাদের এমসিকিউ গুলো সলভ করাটা খুবই জরুরি আমি মনে করি। আমরা পরবর্তী প্রশ্ন আলোচনা করি। এখানে নিচের কোনটি অমূলক সংখ্যা? তোমরা এটা পারবো, মূলক সংখ্যা এবং অমূলক সংখ্যা। পরবর্তী বলছে কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে, কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে উপসেট নির্ণয় করতে বলছে। আমরা জানি উপসেট সংখ্যা, উপসেট নির্ণয়ের সূত্র কি তোমরা প্রত্যেকেই জানো, উপসেট এবং প্রকৃত উপসেট। উপসেট যা হবে প্রকৃত উপসেট তার থেকে 1 কম হবে। তাহলে উপসেট নির্ণয়ের জন্য আমরা 2 এর পাওয়ার n, এখানে উপাদান সংখ্যা দেয়া আছে 3, তাহলে 2 এর পাওয়ার কিউব করলে হবে এখানে আমাদের 8। এই যে 8। এখন যদি বলতো প্রকৃত উপসেট নির্ণয় করো, প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেটের জন্য আমাদের 2 পাওয়ার a মাইনাস 1 অর্থাৎ 2 পাওয়ার কিউব মাইনাস 1, 8 থেকে 1 বাদ দিলে হবে 7। তাহলে উপসেট সংখ্যা যা হবে প্রকৃত উপসেট তার চাইতে 1 কম হবে। রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, খুবই সহজ, তোমরা প্রত্যেকে মিডল টার্ম পারো। তাহলে মিডল টার্ম দিয়ে আমাদের এই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে দেয়া আছে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 6। তাহলে এখানে সবকিছুই মাইনাস, তো 6 কে আমরা দুই রকম ভাবে ভাঙতে পারি, 3 দুগুণ 6 এবং 6 কে 6 অর্থাৎ 6 এর উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাবো 6 এবং 1, আবার পাবো হচ্ছে 2 এবং 3। তাহলে 2 এবং 3 দিয়েও মানে কাজ করা যেতে পারে, কারণ 2 এবং 3 যোগ করলে 5 হয় এবং 6 থেকে 1 বাদ দিলেও 5 হয়। তাহলে আমাদের 6 এবং 1 নিয়ে কাজ করতে হবে। কেন? কারণ এখানে -5 আছে, যে -6a, এখানে প্লাস a, -6। আমরা যদি এখান থেকে a কমন নিই তাহলে a -6 প্লাস 1 যদি কমন নিই তাহলে a -6, অর্থাৎ আমরা পাবো a -6 a + 1, অর্থাৎ এইটা আমাদের आंसर। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে, এই টাইপের প্রশ্ন করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই, খুব অল্প সময়ে কিন্তু সমাধান করা যাবে। এখানে বলছে f(2) এর মান নির্ণয় করতে বলছে, খুবই সহজ, জাস্ট শুধু আমরা y এর পজিশনে একটা 2 বসিয়ে দিব। এখানে যে মানটা দেয়া আছে f(y) এর যে মানটা দেয়া আছে এখানে y² - 4y + 4, এখানে আমরা f(2) অর্থাৎ এই পজিশনগুলোতে আমরা একটা 2 বসিয়ে দিব। 4 * 2 + 4 অর্থাৎ 4 + 4 - 8। তাহলে এখান থেকে 8 - 8 = 0। এই অঙ্কগুলো তোমরা সবাই জানো, এগুলো করতে সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড সময়ের প্রয়োজন, তার চাইতে কম সময়ে হয়ে যেতে পারে। 2% মুনাফায় 600 টাকার 2 বছরের মুনাফা নির্ণয় করতে বলছে। তাহলে মুনাফার সূত্র কি? আমরা জানি সিম্পল ইন্টারেস্ট I = PRN। তাহলে I = PRN, আমরা এখানে শুধুমাত্র এগুলোর অ্যাপ্লিকেশন করার চেষ্টা করব। PRN, তাহলে P এর মান এখানে 600, R এর মান 2%, তাহলে এটাকে আমরা মানটা ভেঙে দিব, n = 2 বল, এই যে শূন্য কেটে দিব, তাহলে এখানে হবে, এখানে আমরা পাচ্ছি 4 4 6 24 অর্থাৎ 24 টাকা। এই যে তাহলে জাস্ট আমরা 600 টাকা 2 বছরের 2% এ আমরা পাবো হচ্ছে 24 টাকা। এখন এখানে তোমরা যখন বেশি বেশি প্র্যাকটিস করবা তখন কিন্তু অবশ্যই ক্যালকুলেটর ছাড়াও তোমরা অঙ্ক সমাধান করতে পারবা। তোমাদের সমস্যাটা হচ্ছে কি, তোমরা 2 এবং 2 যোগ করলে 4 হয়, এটা তোমাদের ক্যালকুলেটরের প্রয়োজন হয়, কিন্তু এই জিনিসটা তোমরা করবা না। অবশ্যই চেষ্টা করবা যে কিছু জিনিস ক্যালকুলেটরে তুলে পড়ার চাইতে তুমি যদি অ্যাপ্লিকেশনে দ্রুত করতে পারো তাহলে দেখবে যে খুব দ্রুত উত্তরটা নির্ণয় হয়ে যাবে। এখানে x², এটা দেখো যখন প্লাসের মান দেয়া থাকবে এবং প্লাসের মানটা নির্ণয় করতে বলবে, আমি তোমাদের এটা একটা বেসিক সূত্র দেখে দিয়েছিলাম, যে আমি বলেছিলাম যে x + 1/x = যদি a থাকে, যদি আমাদের নির্ণয় করতে বলে x² + 1/x², তাহলে আমরা লিখতাম a² - 2, এবং যদি x + 1/x = a থাকে, যদি x4 + 1/x4 এর মান নির্ণয় করতে বলে তাহলে লিখতাম a² - 2 - 2। এগুলো আমরা মানে সংক্ষেপে করার জন্য এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তাহলে এখানে বের করতে বলছে প্লাসেরটা, তাহলে প্লাসের মান দেয়া আছে, স্কয়ারটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যে মানটা থাকবে
সেই মানকে স্কয়ার করে 2 বাদ দিব, 9 থেকে 2 বাদ, তাহলে ইজ ইকুয়াল টু 7। আমাদের উত্তর হবে 7। আমাদের সূত্র প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা এই ফরম্যাটটা মনে রাখবো। এবং এখানে এটাও মনে রাখো যে x - 1/x সমান যদি a দেয়া থাকে, মানে সিম্পল একটা মান, a বলতে এখানে যে কোনো একটা মান, ধ্রুবপদ যে কোনোটাই দেয়া থাকবে, তাহলে যদি প্লাসের মানটা বের করতে বলে, তাহলে এখান থেকে আমরা a স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, জাস্ট যদি মাইনাসের মানটা দেয়া থাকে তাহলে এখানে আমরা শুধু প্লাস ব্যবহার করব। এই টাইপটা মনে রাখতে হবে। আবার যদি এরকম দেয়া থাকে x - 1/x a হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে আমরা এখানে লিখব a স্কয়ার প্লাস 2। জাস্ট এই চারটা টাইপ যেন মনে রাখতে পারি, এই চারটা টাইপ মনে রাখতে পারলে এখানে আমাদের এই টাইপের যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সূত্র প্রয়োগ করার কোনো প্রয়োজন হবে না। এটা ক্যালকুলেটরতে পূর্ণ বের করব আমরা। পরবর্তী প্রশ্ন বলছে তুলনা করতে বলছে, এটা b এর মান নির্ণয় করতে বলছে। এই সমীকরণের সাথে এই সমীকরণ তুলনা করে b এর মান নির্ণয় করো। খুব ইজি বিষয়। b হচ্ছে x স্কয়ার এর x এর সহগ এবং a হচ্ছে x স্কয়ার এর সহগ। এখানে সাজিয়ে লিখি 2x স্কয়ার প্লাস x প্লাস 3 সাজিয়ে লিখলাম, এবং এখানে দেয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। যখন আমরা তুলনা করি, x স্কয়ার এর সহগটাকে বলা হয় a, আর এখানে x স্কয়ার এর সহগটা আছে এবং x এর সহগটা হচ্ছে এখানে b। এখানে x এর সহগ কোনো কিছু নেই, মানে একটা 1 আছে। ধ্রুবপদ c, এখানে ধ্রুবপদ দেয়া আছে 3, কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে b এর মান, অর্থাৎ b এর মানটা হচ্ছে x এর সহগ, b এর মানটা x এর সহগ। এইজন্য আমাদের x এর সহগটাকে b এর মান হিসেবে ব্যবহার করছি আমরা এখানে। ত্রিভুজে তিনটি কোণ সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজে তিনটি কোণ সমান, ওই ত্রিভুজে তিনটি বাহু সমান হবে, কারণ তিনটা বাহু যদি সমান হয় তাহলে কোণগুলো অবশ্যই সমান হবে। আচ্ছা, তারপর তিনটি কোণ সূক্ষ্মকোণ হলে তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, এটাও রাইট। একটি কোণ সমকোণ হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে, এটাও রাইট, তিনটাই সঠিক। তথ্য দেয়া আছে এখানে, বলছে তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর সমাধান করো। তাহলে এই প্রশ্নটা আমরা উপপাদ্য মানে 8.1 এর যে উপপাদ্যগুলো আছে এখান থেকে কিন্তু আমরা খুব ভালোভাবে শিখেছি এগুলা, যে এখানে মান দেয়া আছে, এই মানটা দেয়া আছে, অর্থাৎ আমরা জানি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জায়গা পরস্পর সমান, অর্থাৎ যখন আমাদের O থেকে E এবং F পরস্পর সমান, তাহলে কিন্তু আমরা বলতে পারি এই AB জ্যা এবং CD জ্যা পরস্পর সমান। আমাদের বের করতে বলছে O থেকে A এর মান। আচ্ছা, নির্ণয় করি O থেকে A এর মান। এখানে এই অংশটা আছে 3, তাহলে এই অংশ 3 হলে এই অংশটাও 3 হবে। আর এখানে এই মানটা 4 দেয়া আছে, তাহলে এই মানটা আমরা 100% পারবো। এটা অতিভুজ, এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি অতিভুজ হয়, অতিভুজ সমান লেখা যাবে বর্গমূল 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা 25 ইজ ইকুয়াল টু 5। খুব সহজে কিন্তু পারি। এটা কিন্তু জাস্ট ওই উপপাদ্যের আলোকে কিন্তু এই প্রমাণটা করা। এখানে কিন্তু কোনো কঠিন কোনো কিছু নেই। এখানে জাস্ট শুধু আমরা জানি যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল দেয়া পরস্পর সমান। যেহেতু এই মানটা আর এই মানটা দেয়া আছে, অর্থাৎ এখান থেকে 4 দেয়া আছে, আর এই অংশটা 3 বলতে আমরা উপরের অংশটা 3 বলি, কারণ দুটো অংশ পরস্পর সমান। তাহলে কারণ আমরা জানি কেন্দ্র থেকে ব্যাসার্ধ অন্য কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমদ্বিখণ্ডিত করে, এই সেই মানে উদ্দীপক অনুযায়ী আমাদের এই ফর্মে এটা এবং এটা সমান, তাহলে এটা 3 হলে এটা 3 হবে, এবং এটা হচ্ছে 4, তাহলে এটা 100% এটা 5 হবে। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্ন যেটা আমাদের বলছে, পরবর্তী প্রশ্ন এখানে বলা আছে নিচে তিনটি শর্ত দেয়া আছে এখানে। আচ্ছা, চিত্রের এই মানগুলো আমাদের নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখি, চিত্রটা দেয়া ছিল আমাদের এরকম, এটা এবং এটা হচ্ছে এ বি এবং এটা সি ডি, আচ্ছা এরকম, এটা ই এটা এফ। আচ্ছা, এখানে বলছে সিডি সমান 6 সেন্টিমিটার। এই সিডি এখান থেকে এইটুকুর মান দেয়া আছে 3, তাহলে এটাও হবে 3, কারণ এখানে অর্থাৎ আমরা যদি বের করি এবি এবং সিডি পরস্পর সমান, অর্থাৎ তাহলে 2 * 3 = কত 6, কারণ পুরো বাহুটা হবে 6, অর্থাৎ রাইট। এখানে হচ্ছে ও এ বি, তাহলে এটা ও ও ও এ বি এবং ও সি
ডি, দুটো কোণ পরস্পর সমান। হ্যাঁ 100% সমান, কারণ হচ্ছে কি এই কেন্দ্র থেকে এটুকু বলা হয় ব্যাসার্ধ, এটুকুকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে দুটাই ব্যাসার্ধ, এবং আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান যে কোণগুলো বৃত্তস্থ কোণ দ্বয় পরস্পর সমান হবে এখানে, এবং এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সর্বসম হবে। এটা তো 100% রাইট হবে। তাহলে এখানে আমরা তিনটা শর্তই সঠিক পাচ্ছি। তাহলে এই জায়গাতে আমাদের তিনটা শর্তই সঠিক। পরবর্তী প্রশ্ন, নিচের তথ্যের আলোকে 21 এবং 22 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলছে। তাহলে এখানে 2r কোণ অর্থাৎ r কোণের দ্বিগুণ বের করতে বলছে আমাদের। তাহলে r কোণের মানটা আগে আমরা নির্ণয় করি। r কোণ নির্ণয় করার জন্য একটা লম্ব দেয়া আছে আর একটা অতিভুজ দেয়া আছে। আমরা sin নিই। sin r, sin সমান লেখা যায় লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে sin এখানে r, sin কত ডিগ্রি মান? sin 30 ডিগ্রি মান। এখানে sin এবং sin বাদ দিয়ে দেব, তাহলে এখান থেকে r সমান 30 ডিগ্রি। তাহলে r এর মান পেয়ে গেছি, তার সাথে 2 গুণ 2r, তাহলে 2 দ্বারা গুণ করলে হবে 60 ডিগ্রি। তাহলে এই মানটা নির্ণয় করার কোনো সমস্যা নেই, জাস্ট শুধু আমাদের r এর মানটা নির্ণয় করলাম, কত ডিগ্রি এই কোণটা নির্ণয় করলাম, নির্ণয় করে তার সাথে আমরা 2 দ্বারা গুণ করে দিয়েছি। আচ্ছা, পরবর্তী যে শর্তগুলো দেয়া আছে আমরা প্রত্যেকটা শর্ত নিয়ে কাজ করি। প্রথমে বলছে এই ত্রিভুজের sec p এবং cosec r এই দুটো কোণ পরস্পর সমান কিনা। আচ্ছা, তার আগে আমরা এই মানটা নির্ণয় করে নেই। এই মানটা নির্ণয় করতে গেলে আমাদের বর্গমূল অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এখানে √3 আসবে। আচ্ছা, যখন p কোণ নিব, আমরা জানি যে কোণ সংলগ্ন বাহুটাকে সবসময় আমরা ভূমি বলি। কোণ সংলগ্ন যে বাহুটা সেই বাহুটা আমরা ভূমি বলি। এখানে p কোণ যখন sec p এর কথা বলছে এখানে আমাদের, আমরা যদি sec p নেই, তাহলে এই কোণটা যখন নিব তখন এটা হয়ে যাবে ভূমি, এবং এটা অতিভুজ, এবং এটা হবে লম্ব। sec সমান লেখা যায় অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ এখানে মানটা পাবো 2। এবার cosec নেই, cosec r, যখন আমরা r কোণ নিব, r কোণ তখন হবে এটা হবে ভূমি, অর্থাৎ q থেকে r হবে ভূমি। আর এটা অতিভুজের কোনো পরিবর্তন নেই, জাস্ট শুধু কোণ সংলগ্ন বাহুটাকে আমরা ভূমি বলবো। তাহলে cosec সমান লেখা যাবে লম্ব ডিভাইডেড বাই না অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, অতিভুজ ডিভাইডেড লম্ব ইজ ইকুয়াল টু 2। তাহলে এই দুটো মান পরস্পর সমান, এটা আমরা নির্ণয় করতে পেরেছি। এখন এখানে বলছে cos p এবং sec p এর মান নির্ণয় করো। এই যে sec p এর মান কিন্তু অলরেডি আমরা 2 নির্ণয় করেছি। তাহলে sec p এখানে একটু খেয়াল করতে হবে, sec যদি হয় 2, তাহলে এখানে cos হবে এটা উল্টা মান, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 2। তাহলে 1 ডিভাইডেড বাই 2 এবং 1 যোগ করলে আমাদের মান কত আসবে? তাহলে সরি 2 যোগ করলে 2 তে কোনো 4, তাহলে এখানে 5 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটাও আমাদের সঠিক। এবং এখানে বলছে tan r, tan যখন নেই আমরা জানি tan থিটা, tan সমান লেখা যায় লম্ব ডিভাইডেড বাই ভূমি। ভূমিটা পেয়েছি আমরা সরাসরি √3, অর্থাৎ এখানে যে তিনটা শর্ত দেয়া আছে তিনটা শর্তই রাইট। এখানে তিনটা শর্তই রাইট, তাহলে আমাদের এখানে অবশ্যই সঠিক উত্তর হবে 1, 2 এবং 3। 1, 2 এবং 3 আমাদের এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 23 ও 24 নম্বর প্রশ্ন বলছে এখানে নিচের কোন শর্তটি সঠিক? এখানে বলছে a বিন্দুতে b বিন্দুর অবনতি কোণ, b বিন্দুর অবনতি কোণ জীবনও হবে না, কারণ অবনতি কোণ হতে গেলে অবশ্যই c বিন্দুর অবনতি কোণ হতে হবে। তাহলে a বিন্দুতে c বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। এই কোণটা হচ্ছে অবনতি কোণ, কার অবনতি কোণ? এই যে c বিন্দুর অবনতি কোণ। তাহলে c বিন্দুর অবনতি কোণ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমাদের শর্ত হবে গ নাম্বার সঠিক। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন বলছে BC এর দৈর্ঘ্য নির্ণয় করো। BC কোথায় একটু খুঁজে বের করি। BC জাস্ট সিম্পল একটা বিষয়, BC এর দৈর্ঘ্য বের করতে বলছে আমাদের। আমরা BC এর দৈর্ঘ্যটা নির্ণয় করি। এখানে যে BC অর্থাৎ এই মানটা নির্ণয় করতে বলছে। আমরা জানি যে এই কোণ এবং এই কোণ পরস্পর সমান, কারণ এই দুটো সমান্তরাল। এটা হচ্ছে কি, এটা কোণটাকে বলা হয় একান্তর কোণ 60 ডিগ্রি। যদি BC নির্ণয় করি 7 দেয়া আছে, এটা ভূমি এবং এটা অতিভুজ, তাহলে cos 60 ডিগ্রি সমান লেখা যাবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ।
cos 60 ডিগ্রি মান 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হবে BC, এখানে 7, তাহলে এখান থেকে আমরা BC এর মানটা 7 ডিভাইডেড বাই 2, খুব সহজেই কিন্তু আমরা BC এর মানটা নির্ণয় করতে পারবো, কারণ যখনই আমরা cos থিটা ধরবো cos ভূমি ডিভাইডেড বাই অতিভুজের ফর্মুলা দিয়ে আমরা BC এর মানটা নির্ণয় করে নেব। এখন আমরা C কোণের পরিমাণটা নির্ণয় করব। ABC কোণের পরিমাণটা এখানে দেয়া আছে, আমরা C কোণের অনুপাতটা নির্ণয় করব। আমরা প্রথমে এখানে A অনুপাত B এটা দেয়া আছে 1 অনুপাত 2, এবং এখানে দেয়া আছে B অনুপাত C সমান দেয়া আছে 2 অনুপাত 3। ধারাবাহিক অনুপাত এখানে হয়ে আছে, কারণ এখানেও 2 আছে এখানেও 2 আছে, আমাদের ধারাবাহিক অনুপাত এখানে আমি নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। A অনুপাত B অনুপাত C সমান 1 অনুপাত 2 অনুপাত 3। আমাদের বলছে C কোণের পরিমাণটা নির্ণয় করো, তাহলে কোণ C আমরা যদি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে C কোণের অনুপাতটা দেয়া আছে এখানে 3 এবং এখানে অনুপাতগুলোর যোগফল, তাহলে এখান থেকে আমরা C কোণের পরিমাণটা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। তাহলে এইভাবে নির্ণয় করলে আমার কাছে মনে হয় সবথেকে কম সময়ে সমাধান করতে পারবে। PQ আর তিনটি প্রমেয় সমানুপাতিক, তাহলে প্রমেয় সমানুপাতিক আমরা পড়েছি PQR, যেহেতু PQR এর কথা বলছে এখানে, তাহলে অবশ্যই এটা P এবং এটা Q এবং এটা Q এবং R, তাহলে P ডিভাইডেড বাই Q, এখানে হবে Q ডিভাইডেড বাই R, অর্থাৎ Q এবং Q গুণ করে দিলে পাবো Q স্কয়ার সমান PR। তাহলে Q স্কয়ার সমান PR, এটা হচ্ছে PQR প্রমেয় সমানুপাতিক, এটা আমরা মনে রাখবো। এখানে একটা ধারা দেয়া আছে, ধারাটি 12তম পদ নির্ণয় করতে হবে, যেটা সমান্তর ধারা, আমরা দেখেই বুঝতে পারছি যে সমান্তর ধারা, কারণ 4 6 8 2 করে বাড়তেছে, সমান্তর ধারা 12তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে 12তম পদ নির্ণয় করার জন্য এখানে আমরা সূত্র ব্যবহার করব a 12 1 d। তাহলে a এর মান প্রথম পদ 4, এখানে 12, এখানে 11, d এর মান হবে 6 থেকে 4 বাদ দিলে হবে এখানে 2, তাহলে 22, এখানে 26, অর্থাৎ আমাদের 12তম পদের মান আসবে 26। এটা পারবো এটা। এখানে বলতে 10টি পদের সমষ্টি নির্ণয় করে, এটাও তোমরা পারবা, কারণ সমষ্টির সূত্র ব্যবহার করে আমরা এই মানটা নির্ণয় করে ফেলবো। দ্রুত শেষ করে দেই একটু। আচ্ছা, এখানে একটা ত্রিভুজের দুটো বাহু সমান দেয়া আছে, এটাও পারবে, কারণ এখানে আমরা জানি যখন কোন ত্রিভুজের দুটো বাহু সমান তখন তাদেরকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ কখন হবে, যখন ওই ত্রিভুজের দুটো বাহু পরস্পর সমান। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে লিখি b ডিভাইডেড বাই 4 রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। a হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং b হচ্ছে অন্য একটা বাহু, অর্থাৎ ভূমি দেয়া থাকবে এটা। জাস্ট আমরা এই দুটো মান এখানে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আমরা উত্তরটা নির্ণয় করে ফেলবো। 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক, তাহলে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, আমরা জানি দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন তাকে আমরা সম্পূরক কোণ বলি। তাহলে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হইলে তাহলে 180 থেকে আমাদের এই 20 বাদ দিতে হবে 160 ডিগ্রি, এটার অর্ধেক বলছে, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আমাদের মানটা নির্ণয় হয়ে যাবে। 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক নির্ণয় করতে বলছে। আচ্ছা, cos থিটা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এর কিছুক্ষণ আগে বলেছি থিটা কোণ সংলগ্ন বাহুকে আমরা সব সময় ভূমি বলবো, তাই থিটা কোণ সংলগ্ন বাহু হচ্ছে ভূমি। তাহলে cos থিটা যখন আমরা নির্ণয় করব, cos সমান আমরা জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ AC ডিভাইডেড বাই AB, এই মানটা হবে। এখানে এই মানটা দেয়া আছে, এখান থেকে আমাদের মান নির্ণয় করতে বলছে y 1 ডিভাইডেড বাই y এর মান, আমরা জানি a b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্রটা ব্যবহার করব এখানে। এখানে মানটা দেয়া আছে y স্কয়ার 1 ডিভাইডেড বাই y স্কয়ার, তাহলে a b হোল স্কয়ার মাইনাস 2ab is equal to 6। তাহলে এখান থেকে পাবো আমরা y 1 ডিভাইডেড বাই y equal to প্লাস মাইনাস বর্গমূল 8, তাহলে এখানে পাবো প্লাস মাইনাস 2 রুট 2। তাহলে আমাদের উত্তর হবে প্লাস মাইনাস 2 রুট 2। যখন স্কয়ার কে ডান পাশে বর্গমূল করব তখন অবশ্যই প্লাস মাইনাস ব্যবহার করব, যদি উত্তরে প্লাস মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাস দিও, আর প্লাস মাইনাস না থাকলে তখন প্রশ্নই নেই। দেখি আমাদের আরো একটা প্রশ্ন, সর্বশেষ প্রশ্নটা আমাদের, এটা তোমরা এমনিতেই পারবে, এটা আমার দেখানোর প্রয়োজন নেই। অর্থাৎ এই মানটা a কিউব প্লাস b কিউবের সূত্র দিলে আমাদের এটা হয়ে যাবে।
a plus b whole cube minus 3ab into a minus b, উত্তর হবে 9। দেখো a cube plus a plus b whole cube minus 3ab into a plus b, তাহলে এটার মান 3, তাহলে minus 3 into 2 into 3, তাহলে এখানে হবে 27, এখানে হবে 9 × 18 is equal to 9। প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আবারো বলবো, যারা 2025 এর এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য একটা মেসেজ, তোমরা চেষ্টা করবা যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করা যায়। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মানে সমাধান করতে পারবে। কারণ তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সমাধান করতে পারবে না। কারণ 30 মিনিটে 30টা প্রশ্ন সমাধান করতে হবে তোমাদের। এর মধ্যে তোমাদের বীজগণিত অংশ থাকবে, জ্যামিতি অংশ থাকবে, এবং তার পাশে তোমার ত্রিকোণমিতি থাকবে, পরিমিতি এবং সম্ভব এবং তোমার পরিসংখ্যানটা থাকবে। সবকিছু মিলিয়ে সব বিষয়ের উপরেই কিন্তু তোমার এখানে 30টা প্রশ্ন সেটআপ হবে। 30টা প্রশ্নের জন্য তুমি 30 মিনিট সময় পাবা। এখন এখানে যে টাইপের প্রশ্নগুলো হয়, এখানে তোমার 30 মিনিট লাগবে না, কারণ এখানে কিছু প্রশ্ন হবে তোমার খুব বেশি সহজ, কিছু প্রশ্ন হবে মিডিয়াম, এবং কিছু প্রশ্ন হবে উচ্চতর দক্ষতা থেকে কিছু প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলোর উপরে তোমাদের এটা পরিপূর্ণ ধারণা রাখার জন্য তোমাদের পুরো অধ্যায়গুলোর উপর বেসিক ধারণা রাখতে হবে। কারণ এমসিকিউ সলভ করার জন্য তোমার বেসিক ধারণার কোনো বিকল্প নেই। এক বেসিক ধারণা, দুই হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। এবং আমি বলবো, তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করো তাহলে তোমরা 25 থেকে 27 অর্থাৎ প্রশ্ন 27টা প্রশ্ন তোমরা কমন পাবে। এটা একবার সরাসরি কমন পাবে। তাহলে যখন তুমি, তোমার এমনও হতে পারে তুমি প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছাবা, দেখবে যে তোমার অঙ্ক দেখলে তোমার অঙ্কের উত্তরটা মনে পড়ে যাবে। তাহলে মানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আসন্ন মানে এপ্রিল মাসে তোমাদের সম্ভবত পরীক্ষা হবে। তোমরা যারা এসএসসি 2025 পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আবারও মেসেজ, তোমরা অবশ্যই গণিতে ভালো করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, অবশ্যই তোমাদের প্রত্যেকের জন্য একটা মেসেজ, তোমরা অবশ্যই আসন্ন পরীক্ষার জন্য তোমরা গণিতের এমসিকিউটার উপর তুমি ফোকাস দাও। কারণ এখানে গণিতের একটা মার্কস, এখানে যে মার্কস গুলো আসে, এই মার্কস গুলো তোমরা সর্বোচ্চ একটা মার্কস পাওয়ার চেষ্টা করো। অবশ্যই তোমরা ভালো কিছু করবে ইনশাআল্লাহ। এবং আমার প্রিয় আসন্ন 19তম শিক্ষার্থী, মানে বড় ভাইরা যারা আসন্ন 19তম পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, এগুলো কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো কিন্তু একাডেমিক থেকেই হয়। এখানে কিন্তু নতুন করে কোনো প্রশ্ন সেটা হয় না, একাডেমিক থেকে প্রশ্নগুলো এখানে নিয়ে আসা হয় আর কি। আপনাদের উদ্দেশ্যে বলবো, আমাদের একটি বই দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আমাদের এই বইটি কুরিয়ার করে নিতে পারেন। এই বই আপনারা পাবেন হচ্ছে ৬০তম শিক্ষক নিবন্ধ থেকে ১৮তম শিক্ষক নিবন্ধ প্রিলির গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান, এবং শুধু গণিত অংশ না, সব অংশেরই ব্যাখ্যাসহ সমাধান পাবেন, এবং প্রাইমারি প্রশ্নগুলো পাবেন, এবং ১০তম বিশেষ থেকে ৪৭তম বিশেষ পর্যন্ত সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান পাবেন। এবং পাশাপাশি বাংলা, ইংরেজি, জিকে এবং গণিতের মানে আমাদের ইন্টারস্টেট যে সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো আছে সবগুলোর আলোচনা এখানে আছে, এবং পাশাপাশি সাম্প্রতিক বিষয়গুলো আছে, এবং এখানে স্পেশাল মডেল টেস্ট দেয়া আছে। তাই আমি মনে করি আসন্ন 19তম প্রিলিমিনারির জন্য আপনার এই বইটি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এবং আমি মনে করি এই বইটি যদি অন্য কোনো বই না, শুধুমাত্র যদি আপনি একটি বই পড়েন, তাহলে আপনি আসন্ন 19তম প্রিলিমিনারিতে অবশ্যই ভালো করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।